ভূতপ্রেত বা পিশাচ এসবের অস্তিত্ব নিয়ে আমাদের মনে প্রশ্ন বহুকাল থেকেই প্রচলিত। এর সঠিক মূল্যায়ন এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমাদের ভাবিয়ে তোলে। আমাদের বিজ্ঞান মনস্ক কাঠামোর অন্তরিক্ষে জমে থাকা এমন কিছু অভিজ্ঞতা থেকে যায় যা আমাদের সামনে সাজিয়ে তোলে কিছু প্রশ্ন, যার উত্তর হয়তোবা পাওয়া সম্ভব, হয়তোবা নয়। এভাবেই ঘটে যাওয়া এক ঘটনার সাক্ষীকে নিয়েই আজ আমাদের গল্প ধানসিঁড়ির ঘাট। গল্পের লেখিকা শ্রীমতী সঞ্চারী ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। গল্পে রিক্সা চালক এবং দিলীপের ভূমিকায় দীপম, হারান মাঝি এবং সন্তোষের ভূমিকায় চয়ন, বিশেষ উপস্থাপনায় সুব্রতবাবু ও গল্প পাঠে দীপম। শুরু হচ্ছে আজকের গল্প ধানসিঁড়ির ঘাট। সন্তোষ, তোমাকে একবার দেউলটি যেতে হবে। যদিও জায়গাটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তবুও তোমার সেখানে যাওয়াটা খুব জরুরি, বুঝলে? বহু মানুষ সেখানে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। একমাত্র তুমিই পারো তাদের এই সমস্যার থেকে উদ্ধার করতে। সন্তোষ রাজি হয়ে যায়। এখন দেউলটি যাওয়ার পালা। সদ্য ডাক্তারি পাশ করেছে সে, তাই সিনিয়রের কথা অমান্য করার সাধ্যই তার নেই। কলকাতা থেকে ট্রেন ধরে দেউলটি পৌঁছতে হবে। যদিও রাস্তাটা খুব বেশি নয়, তবুও তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছে সে। ট্রেন ছেড়ে দিল। দেউলটি পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তারপর কিছুটা পায়ে হাঁটা পথ, এরপর নদী পথে ওপারে যেতে হবে, এমনটাই সন্তোষকে জানানো হয়েছে। দেউলটি পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল। এমনিতে জায়গাটা শহরের মতোই, কিন্তু কলকাতা শহরের মতো এতটাও আধুনিক নয়। পায়ে হেঁটে এতটা রাস্তা যাওয়া সন্তোষের পক্ষে সম্ভব হলো না, তাই সে ঠিক করলো একটা রিক্সা অথবা ভ্যান নিয়ে নেবে। ভ্যান পাওয়া না যাওয়ায় শেষ পর্যন্ত বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে একটা রিক্সা স্ট্যান্ড দেখতে পেল সন্তোষ। সন্ধে হয়ে যাওয়ায় রিক্সা দেখতে না পাওয়া গেলেও হঠাৎ পিছন দিক থেকে একজন হাঁক দিল সন্তোষকে। দাদা, ও দাদা, আপনি কি কাউকে খুঁজছেন? এখানে কি নতুন এইছেন? কারুর বাড়ি যাবেন? হ্যাঁ, আসলে আমি পেশায় একজন ডাক্তার। এদিকে এসেছি চিকিৎসার জন্য। ঠিকানাটা আমার ঠিক জানা নেই, তবে এটুকু জানি যে নদী পেরিয়ে ওপারে যেতে হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। নদীর ঘাটে নিয়ে যেতে হবে আপনাকে। আসুন আসুন, আমার রিক্সায় উঠে পড়ুন। আসলে এই অঞ্চলটিতে রাত্রির দিকে রিক্সা ভ্যান কিছুই পাওয়া যায় না। যে যার নিজের বাড়িতে চলে যায় সন্ধ্যের মধ্যেই। আমিও আমার বাড়ির দিকেই ফিরছিলাম, হঠাৎ আপনার সাথে দেখা হয়ে গেল। আমার বাড়িও ওই পথেই। চলুন চলুন, যাওয়ার পথে আমি আপনাকে নদীর ঘাটে নামিয়ে দিয়ে যাব। উঠে পড়ুন। সন্তোষ উঠে পড়ল। রিক্সাও চলতে লাগলো। সারাদিন ট্রেনে আসতে আসতে বেশ ভালোই ধকল সহ্য করতে হয়েছে সন্তোষকে। এবারে কোনো রকমে নদীপথে ওপারে পৌঁছে বিশ্রাম নিতে হবে। শরীর না হলে আর দিচ্ছে না। এমন সময় রিক্সা চালকটি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, ওপারে কি আপনি সেই দুষ্ট লোকেদের চিকিৎসা করার জন্য এইছেন, যারা অনেকেই মরক লেগে মারা যাচ্ছে? কিসের থেকে মরকটা লেগেছে সেটাই ঠিক জানা যাচ্ছে না। আপনি একটু সাবধানে থাকবেন, বড্ড বিপদসংকুল জায়গা। না না, সেসব ঠিক আছে। আমি আমার সাথে সমস্ত রকমের ওষুধপত্র নিয়েই এসেছি। তুমি এত ভেবো না। তেমন কোনো বিপদ হবে বলে তো আমার মনে হয় না। তখন রিক্সাওয়ালা রিক্সাটি থামিয়ে হঠাৎ করে সন্তোষের দিকে তাকালো। ভয়ের কারণ কি শুধু একটাই? তা তো নয়। তার মানে তুমি কি বলতে চাইছো? একাধিক ভয়ের সম্ভাবনা রয়েছে বুঝি? আসলে ব্যাপারটা হলো এই যে, আমাদের এই অঞ্চলে হঠাৎ এক পিশাচের উপদ্রব শুরু হয়েছে। সবাই বলে নাকি সন্ধ্যের পরে সেই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, যাকেই হাতের কাছে পায় তাকেই শেষ করে ফেলে। এই কারণে সন্ধ্যের পর গ্রামের রাস্তায় আর কাউকে দেখতে পাওয়া যায় না। আমার আজকে একটু বেশি দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যাচ্ছি। কিন্তু আপনাকে এরকম অসহায় অবস্থায় ফেলে যেতে মন চাইনি, তাই নদীর ঘাট অবধি আপনাকে পৌঁছে দিয়ে গেলাম। তোমরা আধুনিক যুগের মানুষ হয়ে এখনও এসব কথা বিশ্বাস করো কী করে? আমি একজন ডাক্তার, আমি বৈজ্ঞানিক যুক্তিতে বিশ্বাস করি।
আমার কাছে এসব বিষয়ের কোনো অস্তিত্ব নেই। এগুলো শুধুই মানুষের মনের বিকার এবং কুসংস্কারের দ্বারা তৈরি করা ভয় মাত্র। আচ্ছা, তুমি কোনোদিন পিশাচকে নিজের চোখে দেখেছো? সে কথা আমি কল্পনাতেও আনি না, কারণ তাকে একবার কেউ দেখে ফেললে আর তাকে ছাড়ে না। নদীর ঘাটে পৌঁছে গেল তারা। ঘাটে কোনো নৌকা নেই। এমন অবস্থায় ওপারে যাওয়ার কাজটা আরো কঠিন হয়ে গেল সন্তোষের কাছে। রিকশাওয়ালাটি বলল, দেখছেন বাবু, এই ঘাটেও কেউ নেই, সব জায়গা কেমন ফাঁকা হয়ে গেছে। এখনো সময় আছে, আমি আপনাকে বলছি আপনি বাড়ি ফিরে যান, আপনার ওদিকে না যাওয়াই ভালো। সেসব এখন ভেবে কাজ নেই। যা কপালে আছে তাই হবে। আমাকে নিজের চাকরিটা বাঁচাতে হবে। আমি কলকাতা ফিরে গেলে আমার চাকরিটা নিয়ে টানাটানি হবে। ওই যে একজন আসছে নৌকা নিয়ে, মনে হয় এদিকেই আসছে। ও মাঝি, বলছি আমার একটু দরকার আছে বুঝলে, আমাকে ওপারে নিয়ে যাবে? না বাবু, আমি আমি এই ঘাটে নৌকা বেঁধে এবার বাড়ি যাব। অনেক রাত হয়ে গেছে, আর তাছাড়া ওইদিকে অনেক ভয়ের কারণ আছে। এরপর ওই পথে আর কেউ যায় না। আপনি বরং অন্য কাউকে খুঁজে নিন, সেটাই ভালো হবে। আরে আমি তোমাকে অনেক টাকা দেব, আমাকে একটিবার একটু ওপরে নিয়ে চলো। টাকার মোহ নেই বাবু, প্রাণের মোহটা অনেক বেশি। আপনাকে আমি নিয়ে গেলে হয়তো আর বেঁচেই ফিরতে পারবো না। এরকম বলার কারণটা কি? আরে বললাম তো আমি তোমাকে অনেক টাকা দেব। আর তাছাড়া আমি তো রইলামই তোমার সাথে। তাহলে তোমার এত ভয় কিসে? আপনি চৌড়ে মানুষ, আপনার হয়তো এসব বিষয়ের উপর কোনো বিশ্বাস নেই, কিন্তু কিন্তু আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা আজও এসব বিষয়ে যথেষ্ট বিশ্বাস রাখি। না না না, মাফ করবেন, আমি এত রাতে আপনাকে ওই পারে কিছুতেই নিয়ে যেতে পারবো না। আপনি বরং অন্য কোনো উপায় খুঁজে নিন, বুঝলেন? সন্তোষ চাকরি যাওয়ার ভয় পেয়ে কাঁদতে শুরু করলো। সন্তোষের ওই বিমর্ষ মুখখানি দেখে মাঝির হঠাৎ দয়া জন্মালো। সে বলে উঠল, উম, আচ্ছা আসুন আসুন, কিন্তু কিন্তু এটুকু জেনে রাখুন, কোনো বড় সড়ো বিপদ হলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। আমি এক প্রকার নিজের প্রাণের মায়া ত্যাগ করেই আপনাকে নিয়ে যাচ্ছি। মাঝির কাছ থেকে এই কথাগুলো শুনে সন্তোষের মনে একটু বল এলো। সন্তোষ ঠিক করলো, আজকে যাই ঘটে যাক না কেন, ওপারে তাকে পৌঁছতেই হবে। সে মাঝিকে জোর গলায় বলল, তোমার কোনো চিন্তা নেই মাঝি ভাই, আমি তোমার সঙ্গেই আছি। কোনো বিপদ হলে একসঙ্গে দুজনে মোকাবিলা করব। একা একা যাওয়ার থেকে কাউকে সঙ্গে নিয়ে যাওয়াটা অনেক ভালো। এতে হয়তো বিপদের আশঙ্কা একটু কমবে। কারণ শুনেছি নাকি সে নাকি একা মানুষ পেলে তার উপরেই অত্যাচার চালায়। আমাদের দুজনকে দেখলে হয়তো এগোতে পারবে না। মাঝির কথাগুলো সন্তোষের কাছে এক প্রকার অবান্তর ও অযৌক্তিক বলে মনে হচ্ছিল। তবুও সে কিছু না বলে একটু হাসল। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে। হারান মাঝি যত তাড়াতাড়ি পারে নৌকাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ মেঘ গর্জে উঠল আকাশে। নদীতে জোয়ার থাকায় নৌকা চালাতে খুবই কষ্ট হচ্ছিল তার। তাই হারান বলল, দেখছেন দেখছেন তো বাবু, কেন আপনাকে বারণ করেছিলাম এ পথে আসতে? এ সবই হলো ওই পিশাচের কাজ, সে সব করতে পারে। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ হারান। আরে প্রাকৃতিক দুর্যোগের জন্য এই জিনিসটা হচ্ছে। ওহ, তুমি সাবধানে নৌকাটা চালাও তো। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের সাথে শুরু হলো প্রবল বৃষ্টি। এত জোরে বৃষ্টি পড়ছে, খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যে দূরে কি রয়েছে তাও ঠাউর করা যাচ্ছে না। এমন অবস্থায় দাঁড় বেয়ে নৌকা বয়ে নিয়ে যাওয়া মৃত্যু সম। জলে জোয়ার থাকায় নৌকাটি দুলতে শুরু করলো। একটু অমনোযোগী হলে জলে প্রায় ডুবে মরতে হবে। হারান মাঝির মাথায় হাত। সন্তোষ দেখল হারান শুধু ঠাকুরের নাম জপ করছে আর কোনো রকমে দাঁতটা বয়ে নিয়ে চলেছে। হঠাৎ একটা ঘাটে এসে নৌকা গেল আটকে। জলের তোড়ে হাজার চেষ্টা করেও
নৌকাকে সামনের দিকে নিয়ে যাওয়া সম্ভব হলো না। হারান মাঝি ক্লান্ত হয়ে পড়ল, তবুও কোনো উপায় বার করতে পারল না। বৃষ্টির বেগটা সেই সময় একটু কমেছে, ঝড়ের দাপটটাও প্রায় অনেকটাই কেটে গেছে। এখন খালি চোখে চারদিকটা বেশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। সন্তোষ ঘাটে নেমে নৌকাটিকে হাত দিয়ে ঠেলে জলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠল না। অন্যদিকে হারান মাঝি ভয়ে কাঁপছে। সন্তোষ সেটা দেখে বড্ড অবাক হলো। ও হারান মাঝি, কি হয়েছে বলো তো? তুমি এমনভাবে কাঁপছো কেন ভয়ে? আরে তোমার চিন্তাটা কিসের? আমরা তো একটা ঘাটে এসে ভিড়েছি। এসো, নৌকাটাকে এখানে বেঁধে আমরা বরং একটু ওই দিকটায় যাই। কাউকে জিজ্ঞাসা করি এখান থেকে মুকুন্দনগর যেতে কতক্ষণ সময় লাগবে। যদি আশেপাশে রাতে থাকার কোনো ব্যবস্থা হয়ে যায়, তাহলে তুমি আর আমি এখানেই রাতটা কোনো রকমে কাটিয়ে দেবো, বুঝলে? তারপর সকাল হলে আবার নৌকা নিয়ে বেরিয়ে পড়া যাবে না হয়। এত রাতে আর নৌকা চড়ে না যাওয়াটাই ভালো, কি বলো হারান? সন্তোষ লক্ষ্য করলো হারান ঠক ঠক করে কাঁপছে। কোনো রকমে ঘাটে উঠে সে সন্তোষকে উদ্দেশ্য করে বলল, দাদাবাবু, দাদাবাবু, সর্বনাশ হয়ে গেছে। আমরা ভয়ঙ্কর বিপদে পড়েছি। আপনি আপনি হয়তো জানেন না, এই জায়গাটির নাম ধানসিঁড়ির ঘাট। এর পাশেই রয়েছে ধানসিঁড়ির সেই কুখ্যাত মহাশ্মশান, পিশাচের আতুর ঘর। সবাই সবাই বলে নাকি এখানেই সে থাকে। আমরা আমরা এখানে কোনো বাসস্থান পাওয়া তো দূরের কথা, খাওয়ার জলটুকুও পাবো না। তাড়াতাড়ি চলুন, আমাদের এখান থেকে পালাতেই হবে। আরে কোথায় পালাবো এত রাতে? বললেই হলো নাকি? পালাতে তো আমাদের হবেই বাবু, না হলে কেউ প্রাণে বাঁচবো না। ওই যে কারোর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি? আপনি থাকলে থাকুন বাবা, আমি চললাম। এখানে এক মুহূর্ত নয়। ভূত ভূত। এই কথাটি বলেই হারান রুদ্ধশ্বাসে দৌড়াতে লাগলো। সন্তোষ অনেকবার তাকে পিছন থেকে ডাকার চেষ্টা করলো, কিন্তু হারানের কোনো কথাই কানে গেল না। সে দৌড়ে এক নিমেষে অন্ধকারের মধ্যে গায়েব হয়ে গেল। সন্তোষ পড়ল মহা বিপাকে। সেই অচেনা জায়গায় এখন সে একা। কোনো বিপদ আপদ হলে বাঁচাবার কেউ নেই। তবুও বুকে সাহস এনে সে শ্মশান ঘাটের দিকে চলতে থাকলো। সন্তোষের মনে হলো শ্মশানের বোমেরা অন্তত থাকবে, তাদের কুটিয়াতেই কোনো রকমের রাতটা কাটিয়ে দিতে হবে তাকে। কিছু দূর যেতেই সন্তোষ বড্ড অবাক হল। চারিদিকে কোথাও শ্মশানের লেশমাত্র নেই। বন জঙ্গলে ভরা একটা জায়গা। আরও কিছুটা এগোতেই একটি কুটির চোখে পড়ল। এই ঘন জঙ্গলের মধ্যে যেখানে কোনো মানুষই বলতে গেলে থাকে না, সেখানে এরকম একটা কুটির কোথা থেকে আসলো? সন্তোষের ভয়টা হঠাৎ বেড়ে গেল। তবুও কুটিরের সামনে গিয়ে দাঁড়ালো সে। ভাবল একবার কুটিরের দরজাটা ধাক্কা দেবে, যদি ভেতরে কেউ থাকে। কুটিরের কাছে যেতেই সন্তোষের বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। তবুও কোনো রকমে বুকে বল নিয়ে সে দরজায় ঠকঠক করতে যাবে, এমন সময় লক্ষ্য করলো ঘরের ভিতর থেকে এমনিতেই কেউ একজন বেরিয়ে এলো। আপনি কে? আপনাকে তো কোনোদিন দেখিনি এই গ্রামে। লোকটির পরনে ধুতি আর ঢলঢলে এক ফতুয়া। যদিও সেগুলি সব ময়লা, নিজের প্রতি বিন্দুমাত্র যত্নশীল নয়। লোকটি তা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি এই গ্রামে নতুনই এসেছি। আসলে পেশায় আমি একজন ডাক্তার। মুকুন্দনগরে যাবার উদ্দেশ্যে নদীপথে পাড়ি দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ঝড় বৃষ্টির জন্য নৌকাটি রাস্তায় থামিয়ে দিতে হলো। এত রাতে অন্ধকারে মাঝি আর মুকুন্দনগর যেতে সাহস করলো না। ধানসিঁড়ির ঘাটে এসে নৌকাটি গেল আটকে। তাই অগত্যা নৌকাটিকে বেঁধে আমি এদিক ওদিক একটু ঘুরছিলাম আশ্রয়ের জন্য। কিছুটা দূর আসতেই আপনার কুটিরটি নজরে পড়ল।
তাই ভাবলাম একবার এই দিকটাই এসে একটু খোঁজ করে দেখি। আপনার সাথে সেই মাঝিটি কোথায়? না মানে আসলে আসলে কি? আমাকে বিশ্বাস করে বলতে পারেন? আসলে মাঝি বলছিল এদিকটা নাকি ধানসিঁড়ি শ্মশান ঘাট। আরও একটা অবান্তর কথা বলছিল যদিও। আর কি বলছিল সে? না না থাক ছাড়ুন, এমন কিছু নয়। পিশাচের কথা বলছিল কি? আপনি কি করে জানলেন? আমি জানি না, আসলে আন্দাজ করে বলছি আপনাকে। সকলের মনের মধ্যে একটা ভয় রয়েছে তো। গ্রামের মধ্যে নাকি পিশাচ বেরোয় রাতের অন্ধকারে। সেই ভয়েতেই রাত নামার পরে আর কেউ রাস্তায় বেরোতে চায় না। এই দেখুন না, আমিও কুটিরের দরজা বন্ধ করে বসে আছি। আপনার পায়ের আওয়াজ পেয়ে হঠাৎ দরজাটা খুলে দেখলাম। কেন আপনার ভয় করলো না? আমার বদলে যদি পিশাচ আসতো? আসলে গ্রামের লোকে বলে পিশাচ নাকি নিঃশব্দে আসে, তার পায়ের আওয়াজ পাওয়া যায় না। আপনি যখন আসছিলেন তখন আপনার পায়ের আওয়াজ পেয়ে আমি দরজাটা খুলি, তাই সেই ভয়টা মনের মধ্যে আসেনি। যাক, বাইরেই দাঁড়িয়ে থাকবেন নাকি ভেতরে আসবেন? হ্যাঁ হ্যাঁ চলুন, ভিতরে গিয়েই বসি। আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি। সেই ট্রেন থেকে নামার পর থেকে হেঁটেই চলেছি। তারপর কোনো রকমে একটা রিক্সা করে নদীর ঘাটে পৌঁছে একটি নৌকো পাই। নৌকার মাঝিকে অনেক কষ্টে রাজি করিয়ে যাও বা মুকুন্দনগর যাওয়ার ব্যবস্থা করেছিলাম, তাও সফল হলো না। পথের মধ্যে প্রবল ঝড় বৃষ্টিতে অর্ধেক পথ এসেই মাঝি গেল পালিয়ে, আর আমি পড়ে রইলাম একা। বুঝলাম, কিন্তু আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি এখন আমার কুটিরে রয়েছেন, এই কুটির সুরক্ষিত। আপনি কি কিছু খাবেন? না না, আপনাকে অত ব্যস্ত হতে হবে না। আমি সঙ্গে করে খাবার নিয়েই এসেছি, একটু বিশ্রাম নিয়েই খেয়ে নেব। আচ্ছা, বেশ বেশ। আচ্ছা, আপনি কি এখানে একাই থাকেন? এরকম একটা নির্জন জায়গা, পিশাচের আতঙ্কে তো গোটা গ্রামই প্রায় আতঙ্কিত দেখলাম। আপনার প্রাণের ভয় নেই? প্রাণের ভয় নেই বললে ভুল হবে, কিন্তু রাতের পরে আমি আর কুটিরের বাইরে তেমন বেরোই না। সেই কারণে পিশাচের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটাও কম। আচ্ছা, আপনার ঘরের মধ্যে তো তেমন কিছুও নেই। একটা খাট, একটা টেবিল আর চেয়ার, খাবার দাবারেও তো কোনো ব্যবস্থা নেই দেখছি। রান্না বান্না করবারও কোনো জায়গা দেখতে পাচ্ছি না। তাহলে আপনার চলে কি করে? আসলে আমি দিন আনি দিন খাই একটি লোক। যখন পকেটে যেমন পয়সা থাকে তেমনভাবেই খাওয়া দাওয়া করতে হয়। বাজার দোকানও সেই বুঝেই করি। কখনো কখনো আধ পেটা খেয়েই থাকতে হয়, আবার কখনো কখনো খাবারই জোটে না। আচ্ছা, এই পিশাচের ব্যাপারটা কি বলুন তো? সবাই দেখলাম ভয়তে একেবারে তটস্থ হয়ে রয়েছে। আপনি শুনবেন তার কথা? হ্যাঁ, আমার শুনতে কোনো আপত্তি নেই। আমার একটু জানতেও ইচ্ছা করছে বই কি। বেশ, তবে শুনুন। অনেক দিন আগে এই গ্রামে কিরিটিচরণ নামে এক তান্ত্রিক থাকতেন। তিনি তন্ত্র সাধনায় বেশ পারদর্শী ছিলেন। ভূত প্রেতের আড্ডাস্থল ছিল তার বাসভূমি। ওখানে বসেই তিনি তন্ত্র সাধনার কাজ করতেন। এমনটা শোনা যায় তিনি সকলকে তন্ত্রবিদ্যার জ্ঞান শেখাতেন না। খুব কম সংখ্যক মানুষই তার সান্নিধ্যে এসে তন্ত্র সাধনার সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারত। দিলীপ নামে একটি ছেলে ছিল। সে ঠিক করলো এই কিরিটিচরণের কাছ থেকে তন্ত্র সাধনা শিখবে। সে তন্ত্র সাধনা শেখার জন্য প্রায় কিরিটিচরণের কাছে যেতে লাগলো, কিন্তু কিরিটিচরণ তাকে তন্ত্রবিদ্যা শেখাতে রাজি হলেন না। দিলীপ ছেলেটি ছিল খুব জেদি। সে একবার কোনো কিছু শিখবে বলে মনস্থির করে ফেললে সে যেটি শিখেই ছাড়ত। আর তন্ত্র সাধনা শিখতে পারাটাই ছিল
তার জীবনের মূল উদ্দেশ্য। একদিন যখন কিরীটিচরণ মরার উপরে বসে সব সাধনা করছিলেন, সেই সময় দিলীপ লুকিয়ে লুকিয়ে ব্যাপারটি দেখতে থাকে। হঠাৎ দিলীপ দেখতে পায় কিরীটিচরণ এক পিশাচকে আহ্বান করে সব দেহের মধ্যে প্রবেশ করালেন। তারপর মৃতদেহটি হঠাৎ তার সামনে উঠে দাঁড়ালো। এরপর কিরীটিচরণ তাকে নির্দেশ দিলেন কিছু কাজ করবার জন্য। দেহটি চলে গেলে কিরীটিচরণ আবার চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পরে দিলীপ লক্ষ্য করল মৃতদেহটি আবার ফিরে এসে স্বস্থানে শুয়ে পড়ল। সমগ্র বিষয়টি মন্ত্র বলের দ্বারা করলেন কিরীটিচরণ, কিন্তু তিনি কি মন্ত্র উচ্চারণ করলেন সেটি শোনা দিলীপের পক্ষে আর সম্ভব হলো না। দিলীপের পায়ের শব্দ শুনতে পেয়ে কিরীটিচরণের ধ্যান ভঙ্গ হয়ে গেল। কিরীটিচরণের অনুমতি ব্যতীত তার যজ্ঞস্থলে সকলের প্রবেশ নিষিদ্ধ ছিল। যেখানে দিলীপ এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে তার তন্ত্রবিদ্যা দেখছে, এটি দেখে কিরীটি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেলেন। সেদিন তিনি দিলীপকে অভিশাপ দিতে পারতেন, কিন্তু তিনি তাকে ক্ষমা করে দিলেন। দিলীপ প্রাণ বাঁচিয়ে কোনো রকমে ফিরে গেল। কিরীটিচরণের দিলীপকে ছেড়ে দেওয়ার পেছনে একটা বিরাট কারণ ছিল। তিনি জানতেন দিলীপ পিশাচকে দেহের মধ্যে প্রবেশ করানোর মন্ত্র জানলেও পিশাচকে দেহ থেকে মুক্ত করার মন্ত্রটি জানতে পারেননি। এটি অধরাই থেকে গেছে। ফলে দিলীপের শিক্ষা সম্পূর্ণ হয়নি, তাই সে কোনোদিনই তন্ত্রবিদ্যা শিখে উঠতে পারবে না। কিন্তু দিলীপ হার মানল না। সে যতটুকু শিখেছে সেই দিয়েই সে মহান তান্ত্রিক হয়ে উঠতে পারে, এমনটাই ছিল তার ধারণা। একদিন সে তন্ত্র সাধনা করবে বলে তানসিঁড়ির শ্মশান ঘাটে এসে উপস্থিত হলো। তানসিঁড়ির শ্মশান ঘাটে বসে সাধনায় মন্দির দিলীপ। সে পিশাচকে ডাকার মন্ত্র পড়তে শুরু করলো। এক নাগাড়ে মন্ত্রটি 1000 বার পাঠ করবার পরে সে পিশাচের দেখা পেল। পিশাচকে চোখের সামনে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল দিলীপ। পিশাচের ভয়ঙ্কর চেহারার দিকে তাকিয়ে তার বুক শুকিয়ে গেল, কিন্তু তবুও সে পিশাচকে আদেশ দিল তার জন্য মরদেহ তুলে আনতে। পিশাচের আগমনের পরে তাকে দিয়ে নিজের কোনো কাজ সিদ্ধ করাতে হয়, এরপর আবার তাকে মন্ত্র বলে মুক্তি দিতে হয়। পিশাচ মরদেহ সংগ্রহ করে আনল। দিলীপের আনন্দের আর সীমা রইল না। সে ভাবল তার তন্ত্র সাধনা সম্পূর্ণ হয়েছে। এবার পিশাচ তার কাছে অনুমতি চাইল, কিন্তু পিশাচকে মুক্ত করার মন্ত্রটি পড়বার সময় অর্ধেক পড়ে পাখিটা বলে গেল। আর ঠিক সেই সময় সর্বনাশ ঘটে গেল। পিশাচকে ডাকার পরে তাকে যদি কোনো তান্ত্রিক মুক্ত করতে না পারে, তাহলে পিশাচ সেই তান্ত্রিকের শরীরে প্রবেশ করে যায় আর তাকে মেরে ফেলে তার দেহ ধারণ করে নেয়। দিলীপের সাথেও ঠিক তাই হয়েছিল। পিশাচকে সে মুক্ত করতে না পারায় পিশাচ তার শরীরে প্রবেশ করে তাকে সেই মুহূর্তে মেরে ফেলে ও তার দেহ ধারণ করে। পিশাচকে কোনো না কোনো দেহ আশ্রয় করেই বাঁচতে হয়, তাই দিলীপের দেহে প্রবেশ করে যায়। তারপর থেকে দিলীপের আত্মাই পিশাচ হয়ে ঘুরে বেড়ায় এই গ্রামে। লোকটির কথা শেষ হওয়া মাত্রই সন্তোষের হঠাৎ করে প্রচণ্ড কাশি শুরু হলো। সেই কাশি কিছুতেই থামতে চায় না।
লোকটি বলল, আপনার বোধহয় জলের প্রয়োজন। দাঁড়ান, আমি জল নিয়ে আসছি আপনার জন্য। লোকটি জল আনতে গিয়ে দেখল কলসিতে এক ফোঁটাও জল অবশিষ্ট নেই। তখন সে সন্তোষকে বলল, আপনি একটু বসুন, আমি এই যাব আর আসব, বেশিক্ষণ লাগবে না। সামনেই একটা পাতকুয়ো আছে, সেখানেই খাবার জল থাকে। আমি কুয়ো থেকে জল তুলে নিয়ে আসি আপনার জন্য। শুধু আমি না ফেরা পর্যন্ত বাইরে বেরোবেন না। লোকটির কথায় ঘাড় নাড়ল সন্তোষ। লোকটি ঘরের বাইরে চলে গেল জল আনতে। বেশ কিছুটা সময় কেটে গেল, লোকটির কোনো খোঁজ খবর নেই। এমন সময় কেমন একটা অদ্ভুত শব্দ কানে এলো সন্তোষের। মনে হলো যেন একটা কিছু এগিয়ে আসছে কুটিরের দিকেই, কিন্তু পায়ের কোনো শব্দ শোনা যাচ্ছে না। অথচ কারোর উপস্থিতি স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। চাঁদের আলোয় যতটুকু চোখে পড়ল সন্তোষের, তাতে সে দেখল প্রকাণ্ড লম্বা দুটি পায়ে কেউ এগিয়ে আসছে কুটিরের দিকে। তার হাত, মুখ কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, শুধু পাগুলো দেখা যাচ্ছে। তারপর কুটিরের দরজা খোলার শব্দ। ভয়তে সন্তোষের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে দেখল কুটিরে প্রবেশ করলো সেই অজ্ঞাত পরিচয় লোকটি। সন্তোষ অবাক হয়ে গেল। এতক্ষণ সে যাকে দেখছিল, এই ব্যক্তি কি সে? আপনি ভয় পেলেন নাকি? দেখেছেন বুঝি? না না, তেমন কিছু নয়। আমাকে শুধু একটু জল দিন। লোকটা একটা পাত্র নিয়ে এসে জল দিল তাকে। জলটা খাবার সময় জলের মধ্যে সন্তোষ লক্ষ্য করল কারোর প্রতিচ্ছবি। ভয়ঙ্কর দেখতে একটা মুখ। দুটো লোকের উপস্থিতি সম্ভব নয়। তাহলে কি লোকটাই সেই পিশাচ? ভয়েতে সন্তোষের হাত পা ঠান্ডা হয়ে গেল। কোন রকমে জলটা খেয়ে পাত্রটা লোকটাকে হাতে দেওয়ার সময় তার পায়ের দিকে সন্তোষের চোখ পড়ল। দেখল লোকটার পায়ের পাতাগুলো উল্টো। এবার আর তার বুঝতে অসুবিধা রইল না যে এই সেই পিশাচ। সেই জন্যই সে এত কিছু জানে। কিন্তু এখন এখান থেকে পালাতে হবে। না পালাতে পারলে মৃত্যু অবধারিত। লোকটিকে আর কিছু না বলে নিজের সরঞ্জামগুলো সঙ্গে নিয়ে দৌড়তে শুরু করলো সন্তোষ। স্পষ্ট শুনতে পেল কেউ এগিয়ে আসছে তার দিকে। পিছনে পড়েছে সে। কিছুটা দূর আসার পরেই সন্তোষের চোখ পড়ল কিছু একটা চলছে দাউ দাউ করে। আরো কাছে আসতেই সে দেখল সে একটা শ্মশানের মধ্যে দাঁড়িয়ে আছে, আর চারিদিকে শবদাহ করা হচ্ছে। সেই কুটিরটিও আর চোখে পড়ছে না। চারিদিক ফাঁকা আর ভয়ঙ্কর সমস্ত আওয়াজ আসছে। কি যেন লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসছে তার দিকে। কোনো দিকে আর না তাকিয়ে রুদ্ধশ্বাসে দৌড়াতে শুরু করলো সে। দৌড়তে দৌড়তে সন্তোষের মনে পড়ল হারান মাঝির কথা। হারান মাঝি যা বলেছিল তাহলে সবই সত্যি। এই সেই ধানসিঁড়ির শ্মশান ঘাট, আর এই সেই পিশাচ। অন্ধকারের মধ্যে দিয়ে দৌড়তে দৌড়তে এসে হঠাৎ একটা জায়গায় পা আটকে হুমড়ি খেয়ে পড়ল সন্তোষ। মাথায় খুব জোরে চোট লাগে তার। তারপর আর কিচ্ছু মনে নেই। অচেতন হয়ে পড়ে সে। সকালে জ্ঞান ফিরলে সে দেখে কিছু গ্রামবাসী তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। নদীর ঘাটের কাদামাটি সারা গায়ে লেগে সন্তোষের। উঠে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত নেই। সবাই মিলে ওকে ধরে নিয়ে যায় একটি বাড়িতে। সেখানেই একটা বিছানায় শুইয়ে দেয় ওরা সন্তোষকে। সন্তোষের মুখ থেকে কোনো কথা বেরোয় না। ওরা সন্তোষের পরিচয় জানতে চাইলে সে জানায়, আমার নাম দিলীপ। আমি গায়ের ওই প্রান্তে থাকি। পেশায় আমি একজন তান্ত্রিক।
শুনছিলেন আজকের গল্প ধানসিঁড়ির ঘাট। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণায় আগামী শনিবার আবার একটি গল্প নিয়ে হাজির হব আমি।